একদিন সুজিত নিজের খালি অটো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিল। রাস্তায় একদম ফাঁকা ছিল। তখন হঠাৎ করে তার সামনে পেতনি এসে উপস্থিত হয়। এক গ্রামে সুজিত নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে বসবাস করত। তারা খুবই গরিব ছিল। তার পরিবারে তার স্ত্রী ও 2 বছরের একটি বাচ্চা মেয়ে ছিল। সুজিত অটো চালাতো। সে প্রতিদিন অটো নিয়ে ভাড়ার জন্য বেরিয়ে যেত। বাজারের মধ্যে যে অটো স্ট্যান্ডটা ছিল, সকলের মতো সুজিত যাত্রীর জন্য অটো নিয়ে অপেক্ষা করত। সে তার অটোতে করে সকল গ্রামবাসীকে এদিকে ওদিকে পৌঁছে দিত। কিন্তু হঠাৎ করে একদিন সুজিত তার পাশে দাঁড়িয়ে থাকা অটো ড্রাইভারের কাছে জানতে পারে যে, আচ্ছা সুজিত, তুই কিছু জানতে পারলি? কই না তো, কিছু হয়েছে নাকি? ভাই, খুবই খারাপ দিন আসতে চলেছে। পেট্রোলের দাম তো অনেক বেড়ে চলেছে। কি বলি তুই? সত্যি? এরকম চললে তো আমাদের ভাড়াও বাড়াতে হবে, না হলে কি করে চলবে? সেটাই তো আমি ভাবছি রে, বুঝতে পারছি না কি করব। এবার তো মনে হয় অটো চালা বন্ধ করে দিতে হবে। রোহিতের সাথে কথা বলার পর সুজিত চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে। রাত্রে খেতে বসে সে চিন্তিত করে, আর চিন্তিত অবস্থায় দেখে তার স্ত্রী কমলা বলে, কি হয়েছে গো, তোমায় এত চিন্তিত কেন দেখাচ্ছে? কমলার কথা শুনে সুজিত পেট্রোলের দাম বেড়ে যাওয়া কমলাকে জানায়। এ কথা শোনার পর কমলা খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর কমলা সুজিতকে বলে যে, এবার আর কি করা যাবে, ভাড়া তো বাড়াতেই হবে, নইলে কি করে চলবে? তোমার এটা মনে হয় যে গ্রামের লোকেরা বেশি ভাড়া দিতে রাজি হবে? সেটা তো আমিও জানি না। যখন পেট্রোলের দাম বেড়ে গিয়েছে, তাহলে তো সকল অটোদের ভাড়া বাড়াতে হবে, আর তখন গ্রামবাসীদেরকে তো দিতেই হবে। কমলার কথা মতো অটোতে চাপা কিছু গ্রামবাসীদের ভাড়া বাড়ানোর কথা জানায়। তারপর এমনই এক গ্রামের মহিলা বাজার থেকে ফেরার সময় সুজিতের অটোতে চাপার জন্য যায়। তখনই সুজিত তাকে বলে যে, দিদি ভাই, একটু বেড়ে গিয়েছে, আজ থেকে 2 টাকা একটু বেশি দিতে হবে। সুজিতের কথা মতো সেই মহিলা সেখান থেকে চলে যায়। আর এইভাবে সারাদিন সুজিতের অটোতে কোনো লোক চড়ে না। সমস্ত গ্রামবাসীরা একটাই কথা বলে চলে যে লকডাউনের ফলে অনেক ক্ষতি হয়েছে, তাদের রোজগার কমে গিয়েছে, এই জন্য তারা বেশি ভাড়া দিতে পারবে না। সুজিতের সেই দিন কোনো রকমের রোজগার হলো না, আর বাড়ি ফিরে আসে। পরের দিন নতুন উদ্যমে সে অটো নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝখানে একটি মহিলাকে দেখতে পায়। একটা ছোট বাচ্চাকে নিয়ে সুজিতকে বলে যে, দাদা, আমার নাম পিঙ্কি, আমি এই পাশে গ্রামেই থাকি। আমার বাচ্চাটার না খুবই শরীর খারাপ, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। আপনি কি আমাকে হাসপাতালে পৌঁছে দিতে পারবেন? চলুন না দাদা, আপনাকে দয়া করে বলছি। সুজিত তখনই রাজি হয়ে যায়, আর দুজনকেই তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে দেয়। তারপর হাসপাতালে পৌঁছে পিঙ্কি যখন সুজিতকে টাকা দিতে যায়, তখন সুজিত বলে, আমি টাকাটা নেব না বোন, টাকাটা তোমার কাজে লাগবে। বাচ্চাটা সুস্থ হয়ে যাক, আমি এটুকুই চাই। সৃষ্টিকর্তা আপনাকে নিশ্চয়ই মঙ্গল করবেন, আপনি দেখবেন। এই কথা বলে পিঙ্কি খুব তাড়াতাড়ি করে হসপিটালের ভিতরে চলে যায়। সুজিতও তার অটো নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সেদিনও কোনো মানুষ তার অটোতে চাপেনি। এরপর থেকে সুজিত সিদ্ধান্ত নেয় যে আর অটো চালাবে না কোনোদিন। কিছু জমানো টাকা দিয়ে তো কোনোভাবে সংসার চলে যায়, কিন্তু আসল সমস্যা হলো যে টাকা শেষ হওয়ার পর। কমলা সুজিতকে বলে যে, আচ্ছা শোনো তো, তোমার সঙ্গে যে লোকেরা অটো চালায় তারা কিভাবে এত ভালো অটো চালায়, আর এত টাকাই বা রোজগার করছে তারা কোথা থেকে? আমি তো শুনেছি ওরা ভাড়াও বাড়ায়নি।
কি কমলা, তুমি জানো না ওরা অটো চালানোর সাথে সাথেই ভালো ব্যবসা করে, তাই পেট্রোলের দাম বাড়লেও তাদের কোনো রকম সংসার চালাতে সমস্যা হয় না। আর এই ওদের জীবনযাপন তো ভালোই কাটছে, অসুবিধা তো শুধু আমাদেরই হচ্ছে, কারণ শুধু আমি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করি। আচ্ছা বেশ, এবার বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, কিছু না কিছু উপায় হয়ে যাবে নিশ্চয়ই। কমলা তাকে সান্ত্বনা দিতে থাকলো, কিন্তু সুজিতের চিন্তা কিছুতেই জিতে চায় না। রাত্রে তার ঘুম আসে না, তাই সে উঠে বাইরে বেরিয়ে আসে আর এসে অটোর সামনে দাঁড়িয়ে পড়ে। আর অটোতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল। সেটা দেখে সুজিত খুব কাঁদতে শুরু করে। হে সৃষ্টিকর্তা, আমি তো সৎ পথে উপার্জন করছিলাম, কোনোদিনও খারাপ চাইনি, তাহলে আমার সাথে কেন এরকম করলে? যখন সুজিত এরকম ভাবে নিজে নিজে কথা বলছিল, তখন সামনের গাছে বসে থাকা এক পেতনি সুজিতের সমস্ত কথা শুনছিল। সে পেতনি খুবই দয়ালু ছিল। সুজিতের কথা শুনে সেই পেতনির খুবই দয়ালু হয় সুজিতের উপর। তখন পেতনি মনে মনে সিদ্ধান্ত নেয় যে যেমন করে হোক সে সুজিতকে সাহায্য করবে। এরপর সুজিত বাড়ি ফিরে আসে, তারপর ঘুমিয়ে পড়ে। এরপর মাঝরাতে পেতনি গাছ থেকে নেমে আসে আর পেতনি মনে মনে বলে যে এই কথা বলে পেতনি সুজিতের বাড়ি থেকে একটা বালতি তুলে নেয়। তারপর সেই বালতিতে টয়লেট করে আর জাদুর সাহায্যে কিছুক্ষণের মধ্যে সেই টয়লেটটি পেট্রোলে পরিণত হয়। আর এটা দেখে পেতনি মনে মনে খুশি হয়ে বলে যে দেখো আমার জাদু, এবার থেকে আমি টয়লেট করব না, রাত্রে পুরো টয়লেট করব আর বালতি ভরে দেব, আর সেই টয়লেট পেট্রোলে পরিণত হবে। সে উনুনের উপর হাঁড়ি চাপিয়ে উনুনের ভেতর পা ঢুকিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে থাকে। আর কিছুক্ষণ পর তার শাশুড়ি রান্নাঘরে আসতেই এইসব দেখে ওই দেখ দিদি, পালকিতে করে নতুন বউ যাচ্ছে রে। হ্যাঁ রে ভাই, দেখতে যাবি? চল কাছে গিয়ে দেখতে যাই নতুন বউকে কেমন লাগছে দেখতে। এই কথা বলে রাহুল আর রানী পালকির দিকে রওনা দেয়। আর এই কথা শুনে গাছের ডালে বসে পুতুনা শাকচুন্নি। ও মা, তাই তো, এমন সুন্দর পালকি করে বউ চলছে। যাই যাই, আমিও এখন একটু দেখতে যাব, তাড়াতাড়ি যাই। এই কথা বলে পুতুনা শাকচুন্নি সেই গাছ থেকে উড়ে চলে যায় পালকিতে থাকা বউকে দেখতে। ওরে বাবা, কত সুন্দর ঢাক ঢোল বাজিয়ে পালকিতে করে বউ চলছে। যাই, কত দূর যাই আমিও দেখি। এরপর পালকি এসে একটা বড় উঠানের সামনে এসে থামে। আর সেই বাড়ির সামনে ছিল একটা মস্ত বড় তেঁতুল গাছ। আর সেই গাছে এসে শাকচুন্নি বসে পড়ে। বেশ মজা তো, আজ থেকে আমি তেঁতুল গাছে থাকবো আর নতুন বউকে এখান থেকে দেখবো ও কেমন করে সংসার করে। বউটা কি বেশি মুখটা দেখতে হয়েছে। তারপর বেশ কিছুদিন কেটে যায়। নতুন বউ সকলকে মানিয়ে নিয়ে নতুন করে সংসার করতে শুরু করে। কিন্তু অসহ্য, এই অজপাড়ায় ড্যাডি আমায় কি দেখে বিয়ে দিল কে জানি। এখানে না আছে কোনো সিনেমা হল, না আছে শপিং মল, না আছে কফি শপ। ডিসকাসিং, আমি এখানে আর থাকতে পারবো না। একটা কিছু ব্যবস্থা করে এখান থেকে আমাকে পালাতেই হবে। ওদিকে তখন মোহিনীর শাশুড়ি মোহিনীর ঘরে এসে বলে, এই তো বৌমা, তুমি তো ঘরেই আছো, তোমার শ্বশুরকে একটু চা বানিয়ে দিয়ে এসে তো, আমি একটু কাজে যাচ্ছি, আজ থেকে তাড়াতাড়ি চলে আসবো।
আর খোকা আবার তো কাজে বেরোবে, তো যাও দিয়ে এসো গিয়ে। এই কথা বলে মোহিনী শাশুড়ি ঘর থেকে চলে যায়। আর মোহিনী যায় চা করতে। মোহিনী রান্নাঘরে চা করতে করতে মনে মনে বলে, ওরে বাবা, চা আবার কি করে বানাতে হয়? ও হ্যাঁ, মনে পড়েছে, ইউটিউবে রেসিপিটা একবার দেখে নিই। ওহো, ইন্টারটাই চলছে না। ও দূর, এখন যে কি করি? চা বানাতে প্রথমে দিতে হয় চিনি। আরে এখানে তো দেখছি চিনিটাকে গুঁড়ো করে রেখেছে। যাক বাবা, এটা একটু বেশি করে দিয়ে দেই। মোহিনীর চা করা শেষ হয়ে গেলে শ্বশুর মশাইকে গিয়ে চাটা দিয়ে আসে। আর সেই চা শ্বশুর মুখে দিতেই, ওয়া ওয়া, থু 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 থু, গিন্নি গিন্নি, শিগগিরই একবার ঘরে এসো। কি হলো গো, অমন চিৎকার করে ডাকছো কেন? বলছি বৌমাকে ঠিকঠাক দেখিয়ে দিতে পারো না? বৌমা তো চিনির বদল চায়ে নুন দিয়ে দিয়েছে তো। হাই হাই হাই, এ কি কাণ্ড! এইভাবে চলে মোহিনীর সংসার। সে কোনোভাবেই ঠিকঠাক কাজ করতে পারে না। তার স্বামী রোহিতকে জল দিতে গিয়ে জলের গ্লাস উল্টিয়ে ফেলে, কখনো আবার রান্না পুড়িয়ে ফেলে, আবার কখনো রান্না করতে গিয়ে নুনের বদলে এক গাদা চিনি দিয়ে ফেলে। দূর বাবা, সারাদিন কাজ করে আমার হাত পা একবারে ব্যথা হয়ে গেল। আমি আর এখানটায় কিছুতেই থাকবো না। আমাকে কোনো না কোনো ছলনা করে এখান থেকে পালাতেই হবে। আর এই সমস্ত কিছু তেঁতুল গাছ থেকে দেখতে থাকে পতুনা শাকচুন্নি। বোঝো ঠেলা, নতুন বইয়ের কাজকর্ম দেখো। কেউ সংসার করতে চেয়েও সংসার করতে পারে না, আর কেউ সংসার পেয়েও সংসার গুছিয়ে রাখতে পারে না। হাই কপাল! সেদিনের রাতে মোহিনী তার স্বামী রোহিতকে জানায়, বলছিলাম আমার না শরীরটা একদম ভালো নয়। শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখাতে হবে, আর আমাকে কিছুদিন বিশ্রাম করতে হবে। তাই আমি ভাবছিলাম কিছুদিন বাপের বাড়ি গিয়ে থাকবো। আচ্ছা বেশ, কালকে আমি তোমাকে তোমার বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তুমি একটা গরু গাড়ি ডেকে দিও, আমি একাই চলে যাব। আর সকাল হতেই মোহিনী তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এই সমস্ত কিছু মগ ডালের উপর বসে দেখে পতুনা শাকচুন্নি। বাবা বাবা, এই তো সুযোগ, এবার আমি আমার মনের সব পূরণ করব। যতদিন ধরে না ওই বউ বাপের বাড়ি থেকে ফিরেছে, ততদিন ধরে আমি ওই বউয়ের ছদ্মবেশ ধরে সংসার করব। যেমন বলা তেমন কাজ। কোন রকম ভাবে সেই রাতটা কাটিয়ে দিয়ে সকাল হতেই পতুনা শাকচুন্নি রোহিতের স্ত্রী মোহিনী বাড়িতে এসে হাজির হয়। মা মা, আমি মোহিনী, আমি ফিরে এসেছি মা। এ কি বৌমা, তুমি কালকেই বাপের বাড়ি গেলে আর আজই চলে আসলে? হ্যাঁ মা, আমার ওখানে থাকতে ভালো লাগলো না, তাই চলে আসলাম। বেশ করেছো মা, এসো এসো, এবার ঘরে এসো। এরপর থেকে পতুনা শাকচুন্নি রোহিতের বাড়িতে মনের আনন্দে সংসার করতে শুরু করে। এবং রোহিতের মা তাকে চা করতে বললে সে চটাচট সব কাজ করে ফেলে। বৌমা, তোমার শ্বশুর না বাজার থেকে অনেক মাছ এনেছে, তুমি কি রান্না করতে পারবে? আপনি ঘরে গিয়ে নিশ্চিন্তে বসুন মা, আমি সমস্ত কিছু রান্না করে আপনাদের খেতে ডাকছি। এই কথা বলে মোহিনী শাশুড়ি সেখান থেকে চলে যেতে শাকচুন্নি তার আসল রূপ ধারণ করে। তারপর উনুনে একটা হাঁড়ি চাপিয়ে কাঠে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করে। গিলি 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 ফু, এই হয়ে গেল ভাত রান্না। গিলি 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 ফু, এই হয়ে গেল সব রকমের মাছ রান্না। তারপর থালায় সমস্ত রকম খাবার সাজিয়ে শ্বশুর মশাই ও শাশুড়িকে খেতে দিতে যায়।
কি গো বৌমা, এত তাড়াতাড়ি তোমার সব রান্না হয়ে গেল? হ্যাঁ গো মা, হয়ে গেল। এবার খেয়ে বলুন তো কেমন রান্না হয়েছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। শাকচুনিও মনের আনন্দে দিন কাটাতে থাকে। মোহিনীর শ্বশুর শাশুড়ি রোহিত বেশ খুশি হয়। তারপর হঠাৎই একদিন, বুঝলে বৌমা, আমি তো সব জায়গায় তোমার রান্নার প্রশংসা করি। তোমার রান্নার প্রশংসা শুনে গ্রামের সব লোকেরা আমায় ধরেছে। নিমন্ত্রণ করে তোমার হাতে রান্না খাওয়াতে হবে। তাতে কি হয়েছে মা, আপনি সকলকে নিমন্ত্রণ করুন, আমি সবার জন্য সমস্ত রকমের রান্না করব। এই কথা শুনে মোহিনীর শাশুড়ি খুশি মনে সেখান থেকে চলে যান। তারপর সেদিন যখন সকলে নিমন্ত্রণ খেতে আসে, তখন হঠাৎ তুমুল বৃষ্টি হয়। এই দেখেছ কাণ্ড বৌমা, আজকে যত সব বৃষ্টি হতে হলো, রান্না যে হবে সব কাঠ ভিজে গেছে। এবার কি হবে? আপনি এত কিছু ভাবছেন কেন মা? আপনি ঘরে গিয়ে বসুন, আমি সমস্ত ব্যবস্থা করে আসছি। তারপর উনুনের উপর হাঁড়ি চাপিয়ে পা দুটোকে উনুনের ভিতর ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে। আর কিছুক্ষণ পর তার শাশুড়ি রান্নাঘরে আসতে এই সব দেখে, ও মা গো, এ রোহিত কাকে বিয়ে করে নিয়েছে গো? যাই, রোহিতকে গিয়ে জানাই। ততক্ষণে রোহিত সেখানে এসে পৌঁছয়। আর এই সব দেখে, মা, কাউকে কিছু তুমি বলো না, তুমি ঘরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। এরপর রোহিত চলে যায় এক তান্ত্রিকের কাছে আর তাকে গিয়ে সমস্ত কথা খুলে বলে। আমি কাকে বিয়ে করলাম বাবা? শেষে আমি শাকচুন্নিকে বিয়ে করলাম, আমায় রক্ষা করো বাবা। ওরে বাবা, বলিস কি? চল তো, তোর বাড়ির উঠানে গিয়ে আমি যজ্ঞ করলেই সব বুঝতে পারবো। তারপর তান্ত্রিক রোহিতের বাড়ির কাছে এসে তাদের উঠানে তেঁতুল গাছের তলায় বসে যজ্ঞ করতে শুরু করে। আর এদিকে তখন শাকচুন্নি কেমন করছে। কি করছো গো আমার সাথে? আমাকে ছেড়ে দাও, আমার খুব কষ্ট হচ্ছে গো। এই কথা বলতে বলতে পুতুনা শাকচুন্নি উঠানে চলে আসে। কে তুই? কি তোর আসল পরিচয়? এই বাড়িতে কেন ঢুকেছিস? আমি পুতুনা শাকচুন্নি, বেঁচে থাকতে আমার খুব সংসার করতে ইচ্ছে ছিল, বিয়েও হয়েছিল, কিন্তু শাশুড়ির অত্যাচারে বেশি দিন আর সংসার করা হয়নি। তারপর মনে শাকচুন্নি হয়ে গেছি। যা করেছিস করেছিস, এবার তুই এই বাড়ি ছেড়ে আর এই গ্রাম ছেড়ে চলে যা, নইলে। না না, আমাকে আর কষ্ট দিও না, আমি এই বাড়ি ছেড়ে আর এই গ্রাম ছেড়ে এখনই চলে যাচ্ছি। এই কথা বলে পুতুনা শাকচুন্নি সেই বাড়ি ছেড়ে একেবারে চলে যায় হুস করে। ও রোহিত, আর দেরি করিস না বাবা, তোর ওই না কুচু বউকে ফিরিয়ে নিয়ে আন। আমি যেভাবেই হোক সংসারের সব কিছু শিখিয়ে পড়িয়ে গুছিয়ে দেব। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।